শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের মধুমিতার মনের কথার মধু দিয়েছে আমেলিয়া আরহাটের কথা। তো ওনার একটা টপিক, ওনার একটা কোট দিয়েছে। তো আমেলিয়া আরহাটের আজকে টপিকটা না খুব সুন্দর, একটু ভালো করে বলার ইচ্ছে ছিল, দেখছি চেষ্টা করে, কেননা মনটা আজকে না ভীষণ ডিস্টার্ব। আমি এইমাত্র মিটিং থেকে ফিরলাম, ফিরেই মানে আমি সারাদিন খবরের কাছেই বসে আছি, মানে আমার কাজকর্ম খুব এফেক্টেড হচ্ছে। তো সারাদিন এই আমাদের যা দেশের কন্ডিশন দেখছি সাংঘাতিক, আমরা প্রত্যেকেই জানি যে মারাত্মক অবস্থা। তো প্রার্থনায় রয়েছি যে যে কোনো ফোর্সেসের তাদের যেন সবার আগে ওই ট্রু নেচার অফ লাইফটা আসে। তো আমরা তো সাধারণ মানুষ, আমাদের এর থেকে বেশি প্রার্থনা করার মানে বিফোর দে মানে কি বলবো, মানে কিছু একটা ডিসিশন নেওয়ার আগে তাদের মধ্যে যেন ওই সুপ্রিম কনসিয়াসনেসটা আসে, এটাই প্রেয়ার করতে পারি। এছাড়া আমার আর কিছু প্রেয়ার আসে না, কেননা যে কোনো জায়গার ক্ষতি। তো এই যা আজকে যে কন্ডিশন হচ্ছে, আমি যেহেতু সারা জীবন আমার লাইফের মেন এপিসেন্টার হচ্ছে ওই কজ অ্যান্ড এফেক্ট, তো আমি খুব বিশ্বাস করি আজকে যে পৃথিবীর সিনারিও সেটা একটা এফেক্ট, এর ভিতরে প্রচুর কজ আছে। যে মানে একটা ছোট্ট সাধারণ একটা কজের কথা বললেই হয়তো তোমরা খানিকটা কানেক্ট করবে। যেরকম আজকে কারুকে কেউ যখন আমায় ফোন করেছে যে এই কি করছিস বা এরকম কিছু, তুই কি আজকেও মিটিং করছিস বা আমি তখন বললাম যে না, আমি মিটিংয়ে এখন যাইনি এখনো, আমি একটু প্রেয়ার করছিলাম। আর তুই সারাদিন প্রেয়ার নিয়ে থাকিস? তো মনে মনে বলছি প্রেয়ারটা নিয়ে আছি বলে নিজেকে ওয়ার্থ মনে হয় যে অ্যাটলিস্ট আমি তো যুদ্ধে যেতে পারবো না, যেতে পারলে আমি যেতাম। তোমরা আমাকে অনেকেই জানো যারা আমার চ্যানেলটা প্রথম থেকে দেখছো। আগামী জীবনে কিন্তু আমি সেই ইট পেতে রাখি না, আগেকার দিনে সেই আমাদের ছোটবেলায় স্কুলে, মানে আমাদের ছোটবেলায় না, আমাদের মেয়েদের সময় ফর্ম তুলতে গেলে না ইট পেতে রাখতে হতো, ওই কিছু একটা যে ভোরবেলা ফর্ম দিত। তো সেরকম আমি ইট পেতে রেখেছি আগের জন্মে আমি দেশে এই ফিজিক্যাল মানে একদম সৈন্য হয়ে জন্মাবো। তো এবছর বলছি এই জীবনে তো সেটা আমার হওয়া হলো না। তো আমি আগামী জীবনে এ জীবনে কজ করে যাচ্ছি, একটা দিন আমি যেন এই প্রেয়ার থেকে আমি না সরি। যে কি সারাদিন প্রেয়ার করিস, বা আমি তো প্রেয়ারটুকুই করতে পারি, আমি তো এর থেকে বেশি কিছু করতে পারি না। যে কিছু ঘটনা মানে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে যেন, হাতটা ওঠার আগে যেন তারা মানে আমাদের প্রেয়ারে যে তাদের একবার যেন মাথায় বলছে না দুরকম জিনিস থেকে সিদ্ধান্ত আসে। তো অত আর ডিটেলে যাচ্ছি না, সত্যি আমাদের জীবনে দুরকম স্টেট অফ লাইফ থেকে সিদ্ধান্ত আসে। তো ওই প্রার্থনাটা করব যাতে ওই লাইফ স্টেট থেকে যেন সিদ্ধান্ত আসে। তো এক্ষুনি খবর দেখলাম যে আমাদের ইন্ডিয়া অকুপাইড, যে আমার বলতেও লাগে, যাই হোক, তো আমাদের দিকের যে কাশ্মীর সেখানে কিন্তু অ্যাটাক হয়েছে, এক্ষুনি দেখছিলাম। তো কিন্তু আমার এটা করতে হবে, এটা খুব জরুরি। হ্যাশট্যাগ আমরা সকলে এই একমাত্র প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমি আমার মনের কথা একটু আমরা শেয়ার করতে পারি। তো আমেলিয়া আরহাটের কথা যখন আমি পড়ি না, ওই আরহাট কথাটা আরহাট নয়, কথাটা বানানের উচ্চারণটা আমি ইচ্ছা করে আরহাট বলছি। আসলে আরহাট মানে বৌদ্ধ ধর্মে বলে যারা সুখ দুঃখের ওপরে, মানে আমেলিয়ার যে আসল টাইটেল সেটা উচ্চারণটা অন্যরকম, কিন্তু আমি আরহাট বলছি। আরহাট একদমই নয়, বানানটা অন্যরকম। আর আরহাট বৌদ্ধ ধর্মে বলে, আমি আসলে এর থেকে অন্য কিছু চিন্তাই আমার আসে না, ওই নামটা শুনেই আমার ওই আরহাটটাই মাথায় আসে। আরহাট মানে হচ্ছে যারা এই পৃথিবীতে সমস্ত সুখেও তাদের কিছু আলাদা হয় না, দুঃখেও তাদের কিছু আলাদা হয় না, তারা এসবের বাইরে, তারা তাদের শুধু মিশন ওরিয়েন্টেড লাইফ। তো আমরা আমেলিয়া আরহাটের যদি আমরা জীবনটা দেখি না, মানে ছোটবেলা থেকেই দাদুর বাড়িতেই, মোটামুটি মামা বাড়িতেই তার বড় হওয়া, প্রচুর কষ্টের মধ্যে সে বড় হয়েছে, কিন্তু ছোট থেকেই তার একটা মারাত্মক কোথাও যেন বলে না কর্মাগুলো চেনা চেনা লাগে, মানে আমারই কর্ম হয়তো আরেকজন ওই রকম চেনা চেনা কর্মগুলো সার্ভিস করে। তো আজ থেকে প্রায় 100 বছর আগে, 100 না হলেও প্রায় 90 বছর, না বেশিই হবে, 100 বছরই হয়তো হবে, সেই সময়কার একজন চরিত্র নিয়ে আলোচনা করছি। সেই আমেলিয়া ওই রকম সব কিছু করতে ভালোবাসতেন, মানে এটা করব ওটা করব, আকাশে উড়ব, তারপরে আরো কত কি। তো পড়াশোনায় যে খুব একটা বিরাট কিছু ছিল তা না, কিন্তু যতটুকু জানা যায় যে গ্র্যাজুয়েশন
করেছে সবই, কিন্তু গ্র্যাজুয়েশন করার পর একদিনের কথা ছোট করেই বলছি আমি, একদিনের কথা দিদির বাড়ি মানে বোনের বাড়ি গিয়েছে। সেই সময় জাস্ট ওয়ার্ল্ড ওয়ার 1 খতম, মানে ওই কমপ্লিট ফিনিশ হয়েছে, মানে শেষ হয়েছে। এবং সেই সময় দেখছে যে সমস্ত পেশেন্টস, সোলজার্সরা, উন্ডেড যে সোলজার্স, তাদেরকে সেবা করার জন্য সমস্ত আর্মিতে সমস্ত জয়েন করছে। ও তখন এই নার্সিং ট্রেনিং নিয়েছে। ভাবো মানে কতটা তার, ওই যে বলছি মানে পৃথিবীতে তার এক্সাম্পলটা মানে যেন মনে হয় শিখিয়ে দেওয়ার মতো। তো ও নার্সিং ট্রেনিং নিয়ে আর্মিতে জয়েন করেছে ভলেন্টিয়ার ইয়ে করার জন্য। তারপরে তার কিছুকাল পরে, যেহেতু নার্সিং ট্রেনিংটা তার ছিল, আসছি আমি, যেহেতু নার্সিং ট্রেনিংটা ছিল, কিছুদিন পরে প্যান্ডামিক তো কোভিডের সময় শুনলাম, এপিডেমিক হয়েছিল, সেটা অনেকটা ওই নিউমোনিয়া টাইপের। সেই নিউমোনিয়ার সময় ও প্রচুর মানুষকে টোরেন্টোতে তখন বোধহয় ওই খুব অনেক সেবা করেছে ওই সময়টা নার্সের ইয়েতে। কিন্তু করতে গিয়ে না ওর একটা মারাত্মক অ্যামেলিয়ার একটা মারাত্মক শরীরে ওই এফেক্ট হয়ে গেল। তো তারপরে করা অ্যান্টিবায়োটিক করা সমস্ত, কিন্তু পুরোটা ওর সারেনি, ওর একটা ছিল। তো যাই হোক, দিন কেটে গেল। এরপরে বাবার সঙ্গে একদিন কোন একটা ফেয়ারে গিয়েছিল, যেখানে ওই বিশ্বযুদ্ধে যারা মানে ফাইটার জেটস যারা চালিয়েছে, তারপরে যারা পাইলটস যারা আর্মির, তাদের সমস্ত ছবি একটা এক্সিবিশনে গিয়েছিল। সেই সব দেখে আবার নতুন ইচ্ছা জাগলো। আমি আমার সঙ্গে খুব রিলেট করতে পারি, আমার এতটা বয়সও আমার খুব মানে ইচ্ছে। আজকের কথা বলছি, আজকেই ওরা মিটিংয়ে গিয়েছি যখন, তখন নানা রকম কথা আলোচনা হচ্ছে। তো তখন কি একটা ব্যাপারে বলছে মেসেজকে পিন করা। তাই আমি বললাম সেটা কি রে? তখন বলছে রঞ্জনা আন্টি শিখিয়ে দেবো তোমাকে। তো আমার বেশিক্ষণ লাগলো না, ঠাকুরের কৃপায় আমাকে বললো, আমি ঠম করে শিখেও গেলাম। আমি এখন মেসেজ পিনও করতে পারবো। তোমরা হয়তো বলবে এটা আবার একটা কথা নাকি, মেসেজ পিন কর? আরে যে জানে না তার কাছে তো শেখাই। তো এমিলিয়ার কথা না যখন ভাবি, আমার যেমন সবই ইচ্ছা করে, এটাও করবো ওটাও করবো, সব করতে ইচ্ছা করে, এখনো এতটা বয়স হয়ে গেছে তাও। তো এমিলিয়ার কথা যখন মানে আমি আলোচনা করছি না, মনে হয় যেন আমি কি ছিলাম 100 বছর আগে। তো তোমরা আমার কথা ইয়ে করো না, মাথাটা স্ক্রুগুলো ঢিলা, আমি তোমাদের সবসময় বলি। তো যাই হোক, এই আরহাট, আমেলিয়া আরহাট বলতে বলতে এমন হয়েছে না আমেলিয়ার আসল টাইটেলটা ভুলে গেছি। তো এই আমেলিয়ার কথা বলছি, সে আবার কি করলো, তার এখন নতুন প্যাশন হলো সে ফ্লাইং শিখবে। তো বিফোর শি ফ্লাইজ, মানে ওই মানে কি বলবো, তার আগে ও তখনকার দিনে প্লেনে চড়া যা বুঝতেই পারি, তো প্লেনে চড়লো। তারপরে ও কত কাজ করেছে, মানে পেপার বিক্রি করেছে, তারপরে নার্সের কাজ তো করেইছে, প্লাস আরও কি আমার এক্স্যাক্টলি মনে করতে পারছি না। সেই সব কাজ করে অনেক কাজ করেছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আসলে পৃথিবীর এখন এমন অবস্থা না, মাথায় থাকে না। আমেলিয়া আরহাট না আরো অনেক কাজ করেছে, করে একটু একটু করে টাকা জমিয়ে, ভাবো তখনকার দিনে কত ডলার নিত ওই প্লেন চালানো শিখেছে। দিয়ে এবার একদিনে তো আর হয়নি, প্রচুর দিন। ওর মা ওকে একটু টাকা দিয়ে হেল্প করেছে, তারপরে আর পারতো না মা। ততদিনে মা বাবার ডিভোর্স হয়ে গেল। তো ফাইন্যান্সিয়ালিও খুব একটা সাস্টেনেন্সের মধ্যে দিয়ে তখন, তো কোনো মতে সাস্টেন করছিল। কিন্তু ইন দি মেইন টাইম ও কিন্তু বেশ অনেক কিছু করতো না, বসে থাকতো না, এটা করছে সেটা করছে বিভিন্ন রকম। আমার বারবারই নিজের কথা মনে হয়, এটা করছি ওটা করছি, চতুর্দিক থেকে অনেকগুলো কাজ করে কি হচ্ছে, সব দিক থেকেই টাকা রোজগার করে, মানে যা হয়। তো ও কি করেছে, একটা সেকেন্ড হ্যান্ড ছোট একটা প্লেন কিনেছে, বোঝো। তো সেই ছোট একটা প্লেন কিনে ও কিন্তু ফ্লাই করতে, কতটা ইচ্ছে এটা বলবার জন্য বলছি যে, তাই হোক সেটা দিয়ে তো আর হতো না, মাঝ আকাশে মানে অতটা যেতে পারতো না। তারপরে কোনোভাবে ওই আরেকজনের সঙ্গে আলাপ হয়েছে, তার নামটা আমার এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তার সাথে ততদিনে ও অলরেডি মাঝ আকাশে মানে ভালো রকমের ও ফ্লাই করতে শুরু করেছে। এইবারে ও নাকি এরকম বলতো কথায় কথায় যে আমি যখন মরবো আমি যেন প্লেনের ওই সিটে থেকে আমি যেন, ঠিক তাই হলো ওর জীবনে। বলছে না যে চাইবার আগে ভাবো, কারণ ঈশ্বরের কান খোলা। তো যাই হোক, ও তারপর একটা ছোট্ট প্লেন নিয়ে সঙ্গে আরেকজন ভদ্রলোক যার নামটা আমি মনে করতে পারছি না, তো এরকম রওনা দিল। তো মানে প্রচুর দেশ ও ঘুরছে, অল্প অল্প করে ঘুরে
অল্প অল্প করে জ্বালানি নেয়, ছোট প্লেন, জ্বালানিও কম, আর কম জ্বালানিতে বলছে প্লেন অত ভারী হয় না, এবার অতটুকু প্লেনে কম জ্বালানি আর বেশিটা ফ্লাইও করে না, এই করে বলে নাকি ভারতেও এসছিল, গায়ে কাঁটা দেয়। তো সেটাই বলছি যে ইটার্নাল লাইফ না বলা যায় না, যে কিছু কিছু লাইফের সাথে না ভীষণ ভালো কানেকশন হয়ে যায়, মনে হয় যেন দেখেছি, আসলে কি দেখেছি দেখিনি 100 বছর আগে। তো এই করতে করতে একটা জায়গায় যেখানে ওর লাস্ট ওর সাথে ওই এয়ার ট্রাফিক কন্ট্রোল, মানে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল, তখন তো এত কিছু ছিল না, তখন ওই অত ন্যাভিগেশন ওইসব ছিল না, এবার যাই হোক না কেন লাস্ট ওর সাথে কিন্তু ওই এটিসির যোগাযোগ হয়েছে যেখানে, সেখানে বলছে আমার জ্বালানি কমে আসছে। কিন্তু শেষ পর্যন্ত ওই দ্বীপটায় একটা ছোট্ট একটা আইল্যান্ডে ওকে লাস্ট ওর সঙ্গে কথা হয়েছে, এবং তারপরে ওর আর কোনো খোঁজ পাওয়া যায়নি, ওই প্লেনটারই আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই নিয়ে পরে মানে শোনা যায় 2015 অব্দি নাকি এটা রিসার্চের খবর আছে, যে বিভিন্ন দেশ থেকে, মানে ইভেন শোনা যায় নাকি জাপানে ধরা পড়ে, মানে কোস্ট গার্ডরা এদের ধরে জেলে দিয়েছিল যে বাউন্ডারি। কিন্তু কথা হয় সেগুলো নিয়ে অনেক কথা আছে, যে তারা কেন আমেরিকাকে বলেনি, কেননা রেস্কিউ যখন হচ্ছিল তখন জাপানের লোকজনও ছিল এখানে। তো যাই হোক, আমি এটার সাথে আজকে টপিকটারও ভীষণ একটা মিল, যেখানে টপিকটা বলছে, আমি লিখে রেখেছি যে কঠিন সিদ্ধান্ত, কাজ করার সিদ্ধান্ত, আর বাকিটা বলছে দৃঢ়তা। একদম সত্যি কথা, মানে আমরা যদি কাজ করব, কিছু করব। আর অ্যামেলিয়া আরহাট তো আরহাট নয়, আমি আবার বলছি, ও টাইটেলটা আমি ভুলেই গেছি, লিখে বসা উচিত ছিল। তো আসলে কাজ করার সিদ্ধান্ত, দ্য মোমেন্ট ওয়েন আই ডিসাইড, বাট দ্য মোমেন্ট ওয়েন আই ডিটারমিন, মানে আমি যখন ভাববো যে আমি কাজ করব, সেই সময়টা বলছে যে কাজ করব, আমি কাজ করব, যাই হোক না কেন কাজ করব। শুরু করাটা, এটা বাংলাতে আমাদের ধর্মেও বলে যে একটা পা এগোলে 10 পা ভগবান এগিয়ে দেয়। তো ওই আমেলিয়া আরহাট যে কাজটা করেছে সেই কাজটাই ভালোভাবে করেছে এবং কন্টিনিউ করে গেছে। কত কাজ সে করেছে মানে এই মুহূর্তে মনে করতে পারছি না, অনেক কাজ, অনেক ধরনের কাজ আমেলিয়া করেছে। তো সেইটাই, বাকিটা বলছে দৃঢ়তা, এটাও মারাত্মক। মানে এই যে দুটো পয়েন্ট, মধুমিতার মনের কথার মধু, তোকে থ্যাংক ইউ, কারণ এই লাইফগুলো নিয়ে আলোচনা করা একটা কন্ট্রিবিউশন, যে মানুষ যদি একটু নাড়াচাড়া করে অনেকটা এনকারেজ আমরা হব। এদের লাইফ, যে লাইফ ওরা বেঁচে গেছে। তো যে যাই হোক, সেটাই বলছি যে ওই কাজ করা ওনার ছিল যে আমি করব, এবং বাকিটা ছিল দৃঢ়তা। মানে আমরা কি করি, আমরা একটা কাজ করি, তারপরে এই লোকে, যেরকম আমি আমার কথা বলছি, আমার অনেক কিছু, যেরকম ধরো আমার বুটিকের যে বিজনেস, সবাই বলেছিল কে কিনবে, এত বড় বড় দোকান আছে, তোর থেকে কে কিনবে, মানে প্রচুর মানুষ আমায় বলেছিল। আমার দৃঢ়তা ছিল, আমি কন্টিনিউ করে গেছি। তারপরে এরকম অনেক দিন গেছে, আমার গয়নার থেকে এমন রং উঠেছে, সেই রং উঠে কাস্টমার আমায় ফোন করে, ঠাকুরের অসীম কৃপা, আমাকে কেউ খারাপভাবে বলেনি, কিন্তু রঞ্জনা তুমি আমাকে এরকম জিনিস দিয়েছো, তোমাকে বিশ্বাস করেছিলাম, খুব স্বাভাবিক। আমি বলেছি যে আমি সরি, আমি বুঝতে পারিনি, আমার মানে অভিজ্ঞতাটা ওটার থেকে আমি শিখেছি। আমি কাকে তখন বিডস আর স্টোনের মধ্যে ফারাক বুঝতাম না, ধীরে ধীরে শিখেছি। আমার তো হাতে কলমে কাজ, আমি তো ট্রেনিং কিছু নিইনি। তো তাদের আমি ফেরত দিয়েছি, মানে ক্যাশ ফেরত দিইনি, আমি নতুন ভালো গয়না বানিয়ে এই আস্তে আস্তে এক একটা ভুল থেকে শিখেছি। কিন্তু দৃঢ়তা, কাজ ছাড়িনি। ওরকম একটা ইনসিডেন্ট আমার মা শুনে বলছে যে এরকম লোকে এরকম বলছে, এরকম তুই আবার করবি, আবার তো এরকম হতে পারে। আমি হোক, আমি নিজেকে আরো স্কিল্ড হব, আমি ছাড়বো কেন কাজ। সেই কাজ আমি আজকে প্রায় 27-28 বছর করছি, এবং তার বিভিন্ন উইংস, আমি তার সাথে গয়নার সাথে আমি আরো অনেক কিছু সেগুলো করি। সেগুলোতেও কেউ সমস্যা হয় না, হয়, কিন্তু সেগুলোকেও আমি ছাড়ি না। যেমন রান্নায়, রান্না কে ওরকম, আজকাল সব ক্লাউড ক্যান্টিন, তোমার বাড়ির থেকে কেউ করি না, দেখি না, রান্না তো জানতামই না, রান্না করতে তো পারতামই না, শিখলাম, চ্যালেঞ্জ করলাম, যে মেয়ে বলে মা পারে সব, মা রান্না করতে পারে না এরকম বলে, দেখি না পারি কিনা, তো করলাম। তো সবাই সেরকম এরকম কি করে করি, সেরকম আবার হয় না কি, এভাবে কেন হবে না, এই তো করছি। তো আমি কন্টিনিউ, সেটাই বলছি, কন্টিনিউ করাটাও মারাত্মক দৃঢ়তা। যেরকম আজকে যা সিনারিও, আমি ভাবছিলাম 2 আর 2 4 করছিলাম, নরেন্দ্র মোদীজিকে যখন প্রথম 13 দিন 14 দিন ওই যে টাইমটা যখন
পেহেলগাঁও ঘটনাটা ঘটে গেল, ওনার কি সিদ্ধান্ত আমরা তো জানি না, আমরা জাজ করি যে এখনো হলো না। আমি একটা চ্যানেল দেখি, সেই চ্যানেলটা নাম হচ্ছে কি নাম, শফিকুল, মানে ওর চ্যানেলটার নাম আরামবাগ টিভি। আমি দেখি, তার কারণ আছে কিছু। তো দেখছিলাম আরামবাগ টিভিকে আমি খুব ফলো করি, কিন্তু জাজ করব না, আমি জাজ করব না বলে করছি না। কিন্তু শফিকুল বলছিল হ্যাঁ এতদিন হয়ে গেল এটার ইয়েটা কমে আসছে, এরকম তো মোদিজি জানেন, মোদিজির সম্বন্ধে আলোচনা হয়। মোদিজি কিন্তু যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক 13 দিন গেল, 14-15 দিনের দিন মোদিজি হিট ব্যাক করলো। তো আমরা আসলে বিভিন্ন রকম, আমরা নানা রকম মানুষের কথায় আমরা পিছিয়ে যাই, ও এটা বলবে, ও খারাপ বলবে, বা ও এটা, আমি যদি নিজের আমার দৃঢ়তা থাকে যে না আমি যে কাজটা করছি এটা মানুষের ক্ষতি করছি না, এবং এটা দেখে মানুষ কিছু শিখবে, এটা দেখে মানুষের ভালো হবে, মানুষ এনকারেজড হবে। যতদিন বেঁচে আছে আমি তো অ্যামেলিয়া আরহাটের কথা ভাবি যে ওই আমি যেন মৃত্যুর সময় ওই পাইলটের সিটে থাকি, গায়ে কাটা দেয়, মানে কি আমারও ঠিক তাই। মানে বললে তোমরা হয়তো অবাক হবে, আমারও তো, আমি হয়তো বলেওছি অনেকবার তোমাদের, আমি যেন কাজ করতে করতে চলে যাই এরকম। তো সেটাই বলছি যে আমার মেয়ে শুনলেই বলবে মা সরি বলো, মা সরি বলো, ও এখন ওভারে বলে, কিন্তু সেটাই বলছি যে কাজ করতে। দেখো আমেলিয়া কিন্তু সেই আকাশে উঠতে উঠতে চলে গেল, আর আমেলিয়ার হিস্ট্রি বা আমেলিয়ার এটা আজও লোকে নাড়াচাড়া করছে। বলছি তো 2015 অব্দি লাস্ট যে জার্নাল বা লাস্ট যে এটা বেরিয়েছে, দুটো বেরিয়েছিল ওদের সায়েন্টিফিক রিসার্চ, কেননা একটা স্কেলিটন, একটা কঙ্কাল পাওয়া গেছিল, গায়ে কাঁটা দেয়। আজকে আসলে না এতটা বললাম, আমি জানি না কি করে, ঈশ্বরের কৃপা যে আমি বলতে পারলাম। আমি ভাবছিলাম আগে বলতেই পারবো না, ঈশ্বর চাইলেন বলে হয়তো বললাম, কারণ এখন বাইরের যে অবস্থা না, মানে বম্বেতে এমন একটা যে এখানে মানে জানি না, আমি হয়তো এত চিন্তা করি বলে একটা আওয়াজ পেলে, আর এখানে সারাদিন বাজি ফাটছি, সারাদিন, কারণ আমরা বিভিন্ন রকম ধর্মের লোক এখানে থাকি, বিভিন্ন রকমের ধর্মের তাদের উৎসব। এই তো এক্ষুনি মিটিংয়ে ছিলাম, যখন বাইরে খুব বাজি ইয়ে হচ্ছে, তো আমার না, আমি আমার একজনকে জিজ্ঞেস করলাম যে রঞ্জনাদি কিচ্ছু না, ওটা ইয়ে। তো বাড়িতে আস্তে আস্তেই দেখলাম যে জম্মুতে আবার একটা অ্যাটাক হয়েছে। তো যাই হোক, ঈশ্বরের কাছে বা সুপ্রিমের কাছে প্রার্থনা যে কিছু করার আগে মানুষের ওই বোধটা আসুক, বোধটা আসুক, যে বোধ একবার যদি এসে যায় না, মানুষ কিছু করার আগে একবার ভাববে যে আমি কি করছি, কার এগেনস্টে করছি, তার সাথে কি আমি পাল্লা দিতে পারবো, বা আমি কি এলিজিবিলিটি আছে, বা কেন করব, আমি কি কারণে করব, আমি যেটা যতটুকু আমার আছে ওটা নিয়েই আমি থাকি না, ওটা নিয়েই আমি সবার সঙ্গে ভালো ফ্রেন্ডলি রিলেশনশিপে থাকি না, বা ওইটাই প্রেয়ার যে জাজ করব না কে খারাপ, কে ডেভিল, কে ইভিল, এগুলো আমি জাজ করব না, কিন্তু প্রেয়ার করব, প্রার্থনা করব যে খারাপ কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে যেন একবার ভাবো, দুপক্ষের সবার কথা বলছি, যে একবার ভাবো। তো নরেন্দ্র মোদীজিকে আমার কিছু বলার নেই, কেননা আমি নরেন্দ্র মোদীর লাইফটা আমি বেশ অনেক বছরের কথাই বলছি। ওনার কিছুটা জীবন নাড়াচাড়া করেছি, বিশাল একটা ভাস্ট একটা জীবন। উনি রামকৃষ্ণ মঠ মিশনে গিয়েছিলেন সন্ন্যাসী, তখন ওনাকে বলা হয়েছে যে তুমি বাইরে তোমার কাজ আছে, উনি জানেন অপেক্ষা করতে, ওনার মধ্যে পারসিভিয়ারেন্স মারাত্মক। যখন জাজড হয়েছেন ওনাকে বলেছে, তা সত্ত্বেও উনি কিন্তু কোনো হাই করে তেড়েও ওঠেননি, কিছুই বলেননি, উনি চুপ করে কাম। এদের খুব মুশকিল, মানে যারা এতটা ঠান্ডা না, তারা যখন কিছু একটা ডিসিশন নেয়, সিদ্ধান্ত, সেটা দৃঢ়তা। এই যে এটা দিয়ে আমি শেষ করছি, যে কঠিন সিদ্ধান্ত হচ্ছে কাজের সিদ্ধান্ত, কেননা কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা আসবে, কিন্তু যখন সিদ্ধান্ত নেব সেটাকে কন্টিনিউ করার মতো দৃঢ়তা। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম কথা আসছে, বিভিন্ন কথা, কিন্তু তোমরা যদি পড়ো নরেন্দ্র মোদীজির ওপর বই, তাহলে বেশ কিছু সিলেক্টিভ ইন্টারভিউজ আছে, বেরিয়েছে, সেগুলো আমার মনে নেই অত নাম, কিন্তু সেগুলো অদ্ভুত ব্যাপার, ভুলি না, এমনি ভুলে যাই অনেক কিছু, এইসবগুলো ভুলি না, ঠাকুরের কৃপা। তো সেটাই বলছি যে সিদ্ধান্ত উনি নিতে জানেন, এবং আমরা বেস্ট পসিবল হ্যান্ডে রয়েছি। এবং আজকে আমি আর ডিটেলে বলছি না, আমরা জানি যে কিভাবে একটা শিল্ড আমরা আজকে সকালবেলায় আমি একটা ইয়েতে না পেরে আমার ভিতরের ওইটার থেকে একটা গ্র্যাটিটিউড থেকে আমি লিখেছি যে তোমরা কি জানো যে আকাশে একটা ঈগল উঠছে, ওই ঈগলটা ঈগল না, ওটা একটা ড্রোন। তো
তোমরা পড়াশোনা করলেই জানতে পারবে, ইটস ভেরি ইন্টারেস্টিং। কেননা বলছে যে এই যে এগুলো পৃথিবীতে কোথায় কি হচ্ছে এটা জানাটাও একটা সিদ্ধান্ত, এবং জানাটা সিদ্ধান্ত, এবং সেটাকে কন্টিনিউ করা জানাটা সেটা দৃঢ়তা। কেননা মানুষ বললো এসব জেনে কি হবে তোর, নিশ্চয়ই হবে। আমি পৃথিবীতে বেঁচে আছি, আমার নিঃশ্বাস প্রশ্বাসেই তো ল্যান্ডের এই যে হাওয়া, আমাদের ভুল নিঃশ্বাসে জায়গাটা ভুলের গন্ধে ভরে যাবে, আবার যদি ঠিক নিঃশ্বাস হয় তাহলে ঠিক নিঃশ্বাসে, তো এও তো ঠিক তাই। তো সত্যিই তাই। মধু, তোকে থ্যাংক ইউ, খুব সুন্দর টপিক দিয়েছিস। আর সিদ্ধান্তটা হচ্ছে কাজ করা মানে সবসময় যে ব্যবসা করতে হবে তা না, যে বললাম করাটাও একটা সিদ্ধান্ত, জানাটাও একটা সিদ্ধান্ত। প্রত্যেক মাসে একটা বড় বড় মানুষের লাইফ আমি জানবো, ওটাও সিদ্ধান্ত, এবং ওটাকে কন্টিনিউ করব, ওটাকে আমি ব্রেক করব না, ওটা হচ্ছে দৃঢ়তা। তো এগুলো সব ভার্চু, সত্যি কথা। এগুলো যদি আমরা জানতে পারি আমাদের জীবনগুলো কিন্তু অনেক রেসপেক্ট বদি হবে, সুন্দর হবে আমাদের জীবনগুলো, আমরা আরো 10 জনকে শেখাতে পারবো। তো যাই হোক, এই নোটেই শেষ করছি। খুব ভালো থেকো সবাই। আর আমি আর কি বলতে পারি, প্রার্থনা করো তোমরা এই বড় একটা সেরিমনি, যে সেরিমনি যুদ্ধের হোক, সেরিমনি বিয়ের হোক, সেরিমনি যাই হোক, আমাদের প্রেয়ার যেন থাকে। আমাদের যেন, যেরকম বিয়ে হলে আমরা বলবো যে নতুন সংসার তোদের, নতুন জীবন তোদের সুন্দর হোক, আজকে যখন আমরা বুঝতে পারছি এরকম একটা ডিভাস্টেটেড একটা কন্ডিশন, ভেঙে যাচ্ছে সব, তখনও আমাদের প্রার্থনা থাকবে যে ডিভাস্টেশন থেমে যাক। মানুষ, ভগবান বলে তো কিছু, ভগবান তো এসে আমাদের দেখা দেবে না, মানুষের মধ্যে এই 10-12টা লোক যারা ওপর থেকে কন্ট্রোল করছে, তাদের মধ্যেই যেন ঈশ্বর এসে বসেন, ঈশ্বরের স্পিরিট। যে একবার ভাবো, বিফোর ইউ ডু সামথিং থিঙ্ক। কেননা খুব দরকার এখন ভাবার যে কার সঙ্গে কি করতে চলেছি বা কি হতে পারে। এটা কিন্তু অন্য চেহারা নিতে পারে। কাজেই কন্টিনিউয়াসলি প্রেয়ার, যে যুদ্ধ কখনো ভালো হতে পারে না, কারুর জন্যই ভালো হতে পারে না। তো যাই হোক, এই নোটেই শেষ করলাম। খুব ভালো থেকো তোমরা। আর প্রেয়ার কিন্তু ছেড়ো না, যেরকম প্রেয়ারই করো। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, প্রেয়ার কিরকম করবো, যেরকমই করো করো, অত জানতে হবে না। প্রার্থনা করো, প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায়। তো ভালো থেকো তোমরা সবাই, আর কজে থেকো।